আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টার মামির আরও একটা এমন পারফরমেন্স দেখলাম যেটা শেষে খুব একটা বেশি আপনি কিন্তু এখানে খুশি অনুভব করবেন না। যদিও অনেকে বলতে পারেন যে সান হোসের বিপক্ষে শেষ পর্যন্ত ইন্টার মামি যে খেলায় ফিরে এসেছে, ড্র করেছে, এটাই প্রতিপক্ষের মাঠে অ্যাওয়ে ভেন্যুতে একটা বড় রকমের স্বস্তির ব্যাপার। কারণ ইন্টার মামির এই নরবরের ডিফেন্সটা যদি প্রতিপক্ষের মাঠে একেবারে ভেঙে পড়তো, যেটা আসলে কয়েকটা জায়গা থেকে পড়েছেও বটে, এবং ফাইনাল থার্ডটা যদি খুব একটা বেশি অ্যাক্টিভ না থাকতো, খুব একটা এখানে অবাক করার জায়গা থাকতো না। তবে যে যাই বলুন না কেন, ঘুরে ফিরে সেই হতাশার জায়গাটা থাকবে। ইন্টার প্রথম মিনিটে জর্ডি আলবার একটা পাস থেকে ফ্যালকনের গোলে এগিয়ে যায়, এবং এরপরে মাত্র 2 মিনিট পরে অ্যারাঙ্গো যে জায়গা থেকে গোল করেছেন, তার চেয়ে বড় কথা উস্তারি গোলকিপার হিসেবে যে ভুলটা করেছেন, যেভাবে নোয়া অ্যালেন অনেক দেরিতে রিয়্যাক্ট করেছেন। ইন্টার মামির পুরো ডিফেন্সিভ পারফরমেন্স, পুরো সিজনের পারফরমেন্সটা কিন্তু এক বাক্যে এখানেই সাম আপ করা যায়। 38তম মিনিটের সময় তারা যে গোলটা কনসিড করেছে, সেকেন্ড যে গোল, সেখানেও কিন্তু গোলকিপার হিসেবে উস্তারি বেটার একটা সেভ দিতে পারতেন কিনা সেটা নিয়ে প্রশ্নের জায়গা থাকে। ডিফেন্সে যাচ্ছে তার পারফরমেন্স, গোলকিপার হিসেবে এই উস্তারির, যিনি কিনা শুরুর কয়েকটা ম্যাচ খুব ভালো পারফরমেন্স দিয়েছেন, তার একটা একেবারে বিলো অ্যাভারেজ পারফরমেন্স, এই জিনিসগুলো সবসময় শঙ্কার কারণ হবে। আমি এর বেশি ইন্টার মায়ামি সম্পর্কে আলোচনা করতে চাই না, কারণ ইন্টার মায়ামিকে ঘিরে এত আলোচনার কেন্দ্রে বিন্দে সবসময় কিন্তু লিওনেল মেসি থাকেন। লিওনেল মেসি কেমন খেললেন, কোন রোলটা প্লে করলেন, আমার কাছে আপাতত ইন্টার মায়ামিকে কেন্দ্র করে আলোচনার মুখ্য বিষয় এটাই। লিও মেসি এমন একটা ম্যাচ কাটিয়েছেন যেখানে ইন্টার মায়ামি 3টা গোল পরবর্তীতে পরিশোধ করলেও সেখানে লিও মেসির কোনো গোল কিংবা অ্যাসিস্ট নেই, এবং নানা রকমের প্ল্যাটফর্মে তার রেটিংটা আপনি 6.5 থেকে 7 এমন একটা ব্র্যাকেটের মধ্যে দেখবেন। অর্থাৎ লিও মেসি তার জায়গা থেকে সবচেয়ে সেরা ম্যাচটা কাটাননি। তবে যে জায়গা থেকে ইন্টার মায়ামি কামব্যাক করেছে, তৃতীয় গোলটার ক্ষেত্রে, সেটা ক্রিয়েট করার ক্ষেত্রে লিওনেল মেসির একটা প্রি অ্যাসিস্ট, অর্থাৎ অ্যাসিস্টের আগে পাস আছে। ঠিক একই রকমের কথা দ্বিতীয় গোলটার ক্ষেত্রে প্রযোজ্য। এ ম্যাচে জোরে অ্যাসিস্ট করা জর্ডি আলবাকে একেবারে নিচ থেকে দ্বিতীয় গোলটার ক্ষেত্রে বলটা বানিয়ে দিয়েছিলেন লিও মেসি, এবং জর্ডি আলবার পা ধরে সেখানে কিন্তু আরও একটা গোল আসে। অর্থাৎ এখানে লিও মেসি যথেষ্ট প্লে মেকিং করেছেন, যদিও মেসির কাছ থেকে আমরা এর চেয়েও আরও অনেক চোখ ধাঁধানো পারফরমেন্সটা আশা করি। এবং ইন্টার মায়ামির পুরো একটা দল হিসেবে খেলতে না পারাটায় লিওনেল মেসির পারফরমেন্সও কিন্তু কিছু না কিছু ইম্প্যাক্ট রাখছে। মূল কথাটা কি? মূল কথাটা আপনি হিটম্যাপ দেখলেই বুঝতে পারবেন। পার্টিকুলার এ ম্যাচের হিটম্যাপ যদি দেখেন, লিও মেসি এতটা নিচে নেমে খেলেছেন যে মিডফিল্ড থেকে ক্রিয়েটিভ পাসগুলো জেনারেট করার ক্ষেত্রে একেবারে প্রপার মিডফিল্ডার লিওনেল মেসি কাজে লেগেছে, এবং এতটুকু নিচে নেমে এসে ওই যে দ্বিতীয় গোলটার ক্ষেত্রে পাসের কথা বললাম, লিও মেসি এই ক্রিয়েটিভ পাসগুলো জেনারেট করেছেন, কিংবা বলা উচিত জেনারেট করতে বাধ্য হয়েছেন। আপনি যদি স্টার্সও দেখেন, সেখানে স্পষ্টত দেখা যায় দুটো কি পাস তিনি জেনারেট করেছেন। সব মিলিয়ে তাকে 7টা লং বল অ্যাটেম্প্ট করতে হয়েছে, যার মধ্যে 6টা অ্যাকুরেট ছিল। লিওনেল মেসিকে 6টা অ্যাকুরেট লং বল এখানে দিতে হয়েছে, কারণ ওই লং বলগুলো তিনি যদি, বা লম্বা পাসগুলো তিনি যদি নিচে নেমে এসে না জেনারেট করেন, তাহলে ইন্টার মায়ামির মিডফিল্ডে খুব একটা বেশি কোনো কিছু আসে না। ফাইনাল থার্ডে খুব একটা অ্যাক্টিভিটি দেখা যায় না। মিডফিল্ডে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার, প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার যার মধ্যে একটু ক্রিয়েটিভ প্লেয়ার আছে, সেটা এতটাই স্পষ্ট যে লিও মেসিকে এ সিজনে এতটা নিচে নেমে খেলতে হবে। এখন লিও মেসি গত কিন্তু MLS এর ম্যাচগুলোতেও অনেকটা মিডফিল্ডার হিসেবে বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ড্রপ ডাউন করেছেন, নিচে নেমে এসে বলগুলো বাড়িয়েছেন। এটা তার সহজাত খেলার একটা ধরন। তবে আমার জন্য শঙ্কা জাগে নিয়ে ব্যাপার এটা হচ্ছে যে আমি বারবার করে লিও মেসির এই পারফরমেন্সগুলো দেখতে চাই। 26 বিশ্বকাপ প্ল্যানে লিওনেল মেসি কোন জায়গায় থাকেন স্কালোনির জন্য, আসলে লিওনেল মেসিকে কেন্দ্র করে দলটা কিভাবে খেলে সেটা বোঝার জন্য, এবং সেখানে আমার এমনটা একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। এখানে মিডফিল্ডে আপনারা যে রেড জোনগুলো দেখতে পাচ্ছেন, সেই রেড জোনগুলো বলে লিও মেসি পিওর একজন মিডফিল্ডার হিসেবে এখানে অপারেট করেছেন, কিন্তু আর্জেন্টিনার এই সিস্টেমটাতে মিডফিল্ডারের এত বেশি অপশন রয়েছে যে এই মুহূর্তে যদি আপনি একেবারে ঘোরতর লিও মেসি ফ্যানকে জিজ্ঞেস করেন, তিনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। লিওনেল মেসিকে আর্জেন্টিনার এই একেবারে সেন্ট্রাল মিডফিল্ডে দরকার নেই, আর একটু হাই অন দ্য পিচ, ডিবক্সের আশেপাশে একেবারে পিওর নাম্বার 10 পজিশনে, কিংবা একজন সাপোর্টিং স্ট্রাইকার হিসেবে, বা সেন্টার ফরওয়ার্ড হিসেবে, বা নাম্বার 9 হিসেবে মূলত আরও বেশি, অনেক বেশি অ্যাটাকিং রোলে দরকার। লিও মেসি মিডফিল্ডে নিচে নেমে এসে আর্জেন্টিনার মিডফিল্ডকে ক্রিয়েটিভ করবেন। আর্জেন্টিনা এমন ধাপটা অনেক আগে কিন্তু পার করে এসেছে। মিডফিল্ডে এখন অপশানের পর অপশান। যে জিনিসটা আর্জেন্টিনার সামনে দরকার সেটা হচ্ছে লিও মেসি গোলমুখের আশেপাশে থাকবেন, সেখান থেকে ফাইনাল থার্ডে অ্যাসিস্ট মেকিং অনেকগুলো পাস জেনারেট করবেন, নিজে ডিবক্সের আশেপাশে বা ভেতরে বল পেলে সেখান থেকে ফিনিশ করে আসবেন। আমরা আরেকটু হাই অন দ্য পিচ, আরেকটু অ্যাটাকিং পজিশনে লিওনেল মেসিকে আর্জেন্টিনা জাতীয় দলে দেখতে চাই। সেটাই লিওনেল মেসির জন্য সবচেয়ে বেস্ট পসিবল সলিউশন। তবে এতদিন ধরে, লম্বা সময় ধরে ইন্টার মায়ামিতে তাকে এতটুকু পরিশ্রম করে নিচে নেমে খেলতে হচ্ছে যে আর্জেন্টিনার কনটেক্সটে এটা আসলে কতটা হেল্পফুল হবে সেটা নিয়ে আমার প্রশ্নের কিন্তু জায়গা আমি দেখতে পাচ্ছি। জানি না আপনারা কতটা একমত হবেন, সেটা একটু জানার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।